তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। এখন তো লকডাউন, তো সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে তো খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে 12 জন পাওয়া গেছে ধলাই জেলাতে। এখন আমাদের তো পড়াশোনা করতে হবে, আমাদের একটা কর্তব্য। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি ক্লাস 12-এর দ্বিতীয় চ্যাপ্টার, তড়িৎ ক্ষেত্র। তোমাদের জন্য এটাকে আমি 3টি ভাগে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1টা আমি এখন দিচ্ছি, পার্ট 2, পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে। সেকেন্ড পার্টটা পার্ট 2-তে আসবে এবং থার্ড পার্টে অঙ্ক, নিউমারিক্যাল নিয়ে আলোচনা হবে। চলো আমরা শুরু করি। স্টুডেন্টস, চলো শুরু করি। তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, খুব দারুণ চ্যাপ্টার এটি। চলো বুঝি। এই যে তোমরা দেখছো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমি এবং বোঝানোর পার্টটা আমি নিজে ডেসক্রিপশনে পিডিএফ লিংকটা দিয়ে দেব, তোমরা সেখান থেকে নিতে পারো। চলো শুরু করা যাক। আমরা কোশ্চেন ধরে ধরে আলোচনা করব। অনেকদিন পর এসেছি, নেটের একটু প্রবলেম ছিল তার জন্য। তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। দেখো এখানে বলেছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, কুলম্ব কে? কুলম্ব হলো একজন ফরাসি বিজ্ঞানী। কুলম্ব হলো একজন ফরাসি বিজ্ঞানী, চার্লস কুলম্ব। তিনি এই কুলম্বের সূত্রটি প্রকাশ করেন। এখন বলেছে কুলম্বের সূত্রটি কি? সূত্রটা হলো, যদি আমি এটাকে প্রথম বোঝানোর চেষ্টা করছি, তারপর তোমাকে সূত্রটা বলে দেব। এটা বইয়ে আছে, তোমরা পড়ে নিও। যে ধরো আর দূরত্বে Q1 Q2 দুইটা বস্তু, দুইটা আধান আছে, মধ্যে দূরত্ব হলো আর, এবং যদি তাদের মধ্যে দূরত্ব আর হয়, দুটি বিন্দু আধান যদি Q1 Q2 হয়, তাহলে যে উৎপন্ন বল, যে বলটা যে উৎপন্ন হয় F, তা Q1 Q2-র গুণফলের সমানুপাতিক হয়। গুণফলের সমানুপাতিক হয় এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব কি, এই যে আরটার বর্গের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে তাদেরকে একসঙ্গে নিয়ে আসি। হ্যাঁ, একসঙ্গে নিয়ে আসি। এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। সমানুপাতিক চিহ্ন উঠিয়ে এখানে একটা কে দিতে হয়। কেটা হচ্ছে কনস্ট্যান্ট, কেটাকে কনস্ট্যান্ট ধরে আমরা অঙ্কটা করেছি। সমানুপাতিক ধ্রুবক বলা হয়, কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, কুলম্ব ধ্রুবক। এখন এটাকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি, তাহলে আমাদের কে এর কোনো প্রয়োজন নেই। তখন আমরা লিখবো F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা নোট ডাউন করে রাখো। এই যে দুইটা আছে, এটা দিয়ে আমরা পরবর্তীকালে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি। তো এখানে যখন এসআই পদ্ধতিতে বলবে, তখন আমাদের বলতে হবে যে F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, কে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু 1 হয়, তখন আমাদের 1/4 পাই এপসাইলন নট দিতে পারি। কিন্তু আসলে সূত্রটা হচ্ছে 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। যদি কোনো মাধ্যমের ক্ষেত্রে হয়, যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যমে হয়, তখন আমাদের লিখতে হবে 1/4 পাই এপসাইলন নট। এটাকে, এই যে এপসাইলনটাকে আমরা এপসাইলন নট ইন্টু কে দ্বারাও ডিফাইন করতে পারি। এখানে এপসাইলন নট কে, এটাই নিয়ম। কিন্তু কেটা কেন উঠে যায় বায়ু মাধ্যম বা শূন্যস্থানের ক্ষেত্রে? এপসাইলন নটটা কি? শূন্যস্থান বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এপসাইলন নট, এবার এপসাইলনটা হলো কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এপসাইলন নটটা বোঝানো হয় তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এখন আমরা সূত্রটা কি, কিভাবে লিখতে হবে, এটা একদম এজ ইট ইজ বসাতে হবে। সূত্রটা কি আমরা দেখি। দুটি বিন্দু আধান, তোমরা বইয়ে পেয়ে যাবে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, ফোর্স
আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে আর এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক আধান দুটির গুণফলের সমানুপাতিক, এটাই এখানে বলেছে। চলো দেখি। এরপর একক মাত্রা কুলম্ব, বলের একক নিউটন, মাত্রা এখানে আমি এপসাইলন নটের বের করব, ঠিক আছে। এপসাইলন নটের একক, এপসাইলন নটের মাত্রা। এখানে যদি f ইকুয়াল টু 1/4 এপসাইলন নট q1 q2 r স্কয়ার হয়, এখানে আমি এপসাইলনটাকে উপরে নিয়ে যাব, ক্রসিং এপসাইলন নটটাকে উপরে, এফটাকে নিচে, তাহলে 1/4 q1 q2 f r স্কয়ার। একক কিভাবে হবে? একদম ইজি, 1/4 কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, দরকার নেই। q1 মানে আধান, কুলম্ব তার স্কয়ার, নিচে হচ্ছে এফ হচ্ছে নিউটন, আর আর হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার। তাহলে এখানে সি টু দি পাওয়ার 2 এন টু দি পাওয়ার উপরে উঠলে এটা মাইনাস হয়ে যায় -1 এম টু দি পাওয়ার -2। এখন এটার দেখো মাত্রা দেওয়া আছে, মাত্রাটা আমরা এভাবে লিখব, q1 এর জায়গায় আমি কি লিখবো, q ইকুয়াল টু আইটি আমরা পড়েছি, তাহলে q ইকুয়াল টু আইটি, দুইটা যেহেতু আছে আইটি তার স্কয়ার, এখানে আসবে এফ ইকুয়াল টু এম এল টি টু দি -2, আমরা আগেই জেনেছি, আমরা 11 এ জেনেছি বল এম এল টু দি -2, বা বল আমরা ইকুয়েশন বের করতে পারি। আর আর মানে কি, দৈর্ঘ্য মানে এল স্কয়ার, এটাকে করে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার উপরে নিচে সবগুলি উপরে নিয়ে গিয়ে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 1 এসেছে। শেষ। ও আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এইটা তো বড় চ্যাপ্টার, তার জন্য আমি 3টা পার্ট করেছি। একটাতে প্রথম থিওরি পার্ট, দ্বিতীয়টাতে আসবে তোমার শুধু সেকেন্ড পার্ট গাউসের উপপাদ্য সহ, এবং তৃতীয় পার্টে আসবে নিউমারিক্যালস। এরপর দেখো কি বলেছে, স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য লেখো, বৈসাদৃশ্য লেখো, মানে তাদের মধ্যে মিল কি আছে, তাদের মধ্যে অমিল কি আছে। তাহলে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল কিন্তু খুব বড়, মহাকর্ষ বলটা কিন্তু খুব বড়, মানে এটা পৃথিবী সূর্যের মধ্যে হয়, স্থির তড়িৎ বলটা ছোট। কিন্তু মহাকর্ষ বল হোক বা স্থির তড়িৎ বল হোক, উভয়ই কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় বলটা, এবং উভয় বলই কি করে, শূন্য স্থানে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা বলের মানে বৈশিষ্ট্য কি। এবার তাদের মধ্যে কিন্তু বৈসাদৃশ্য আছে। কিরকম? মহাকর্ষ বলটা অনেক কম শক্তিশালী হয়, এই বল অনেক বেশি শক্তিশালী হয়। এই বলের আকর্ষণ হয়, বিকর্ষণ হয়, শুধুমাত্র আকর্ষণ হয়। সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, বিকর্ষণ করে না। কিন্তু একটা চুম্বকের এন মেরু একটা চুম্বকের এস মেরুকে সর্বদা আকর্ষণ করে, এন মেরু সর্বদা একটা এন মেরুকে সর্বদা বিকর্ষণ করে। তাহলে এটা আকর্ষণ বিকর্ষণ হতে পারে। এই বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল। কি মাধ্যম? কিন্তু নির্ভরশীল নয়, কারণ এটা শূন্যস্থানে স্পেসের মধ্যে, দুটা গ্রহের মধ্যে হচ্ছে, ঠিক আছে, খুব কম পরিমাণ বল। আচ্ছা, এখানে আমি 3 নাম্বার যে কোশ্চেনটা, সিজিএস ও এসআই পদ্ধতিতে একক আধান কাকে বলে, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, বইয়ের মধ্যে পেয়ে যাবে। এই যেটা মানে দুটি সমপরিমাণ বিন্দু আধান, ধরো +1 দুটি সমপরিমাণ বিন্দু আধানকে, এটা শূন্যস্থানও হতে পারে, এটা বায়ু মাধ্যমেও হতে পারে, কি 1 সেন্টিমিটার দূরে রাখবো, তাদেরকে 1 সেন্টিমিটার দূরে রেখেছি তাদের থেকে। তাহলে যদি তারা পরস্পর এটা এটার উপর, মানে এটা এটার উপর পরস্পরের উপর ওয়ান ডাইন বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে, যে বিন্দু আধানগুলিকে, প্রতিটি বিন্দু আধানকে কি একক আধান বলা হয়। এটা সিজিএস পদ্ধতিতে। তোমাকে যদি একক আধান বলা হয়ে থাকে, তুমি এসআইটাও লিখতে পারো, তুমি সিজিএসটাও লিখতে পারো। কিন্তু যদি তোমাদেরকে বলে দেয় যে সিজিএস পদ্ধতিতে একক আধান, তাহলে ওইটাই লিখতে হবে। এখন এসআই পদ্ধতিতে আসি।
দুটি সব কথা সেম, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার থেকে 1 মিটার দূরে রাখলে পরস্পরের উপর এখানে 1 ডাইন মনে হবে এখানে 1 নিউটন হবে না, এখানে 1 ডাইন আর এখানে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এন বল প্রয়োগ করে পরস্পরের উপর, তাহলে ওই দুটি বিন্দু আধানকে বলা হবে একক আধান। বুঝে গেছি আমরা। নেক্সট কোশ্চেনে আসি। বলেছে যে কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? এর একক সিজিএস পদ্ধতিতে শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতার মান। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কোন একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেমন এপসাইলন, ঠিক আছে, এবং শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট, তাহলে তার যে অনুপাতটা তাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন বলেছে তাদের একক নেই, একটা অনুপাতের কোনো একক থাকে না। সিজিএস পদ্ধতিতে শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতার মান সর্বদা 1 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। বহু সংখ্যক আধানের মধ্যে বল, উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি দেখো এখানে কি বলেছে 5 নাম্বারটা, বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল যে মোট বল, ধরো F1 যে কোনো একটি আধানের ক্রিয়াশীল মোট বল অন্য আধানগুলি কর্তৃক, এই যে আধানগুলি কর্তৃক পৃথক পৃথক ভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। এই আধান ধরো Q21, Q31, Q41 হতে পারে, কিন্তু Q31, 41, N1 এরকম করতে করতে N1 পর্যন্ত গেছে। এখন এখানে এটা হচ্ছে তাদের আধানের বল হচ্ছে F21, F31, F41। তাহলে এখানে ডট ডট হবে, মানে চলতে থাকবে, এটা চলতে থাকবে এবং Fn1 পর্যন্ত হবে। তাদের ভেক্টর কি বলেছে, ভেক্টর যোগফলের সমান হলো তাদের এই যে বলটা, এটাই হলো তার উপরিপাতের নীতি। যে কোনো দুটি আধানের মধ্যে বল অন্য আধানের উপস্থিতির জন্য প্রভাবিত হয় না বললেই চলে। দুটো আধানের মধ্যে যে বল আছে বা অনেকগুলো আধানের মধ্যে বল আছে, এটাকে প্রভাবিত করে না। বোঝা গেছে? তারপর কোশ্চেনে আসি। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা, তার একক মাত্রা লিখো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লিখো। তড়িৎ প্রাবল্য কি ধরনের রাশি? V/m ও N/c কার একক? এখন এটা আসি, দেখো তড়িৎ ক্ষেত্র আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি, তোমরা সংজ্ঞাটা শিখে নেবে। যে কোনো একটা ধনাত্মক একটা আধান, ধরো প্লাস আধান, তাকে যদি আমি কোন একটা জায়গায় রাখি, তার চারিদিকে একটা অঞ্চল আছে, ওই যে অঞ্চলটা জুড়ে সে তার প্রভাব অনুভূত হবে তাকে বলে তার তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি? কোন একটা তড়িৎ ক্ষেত্র মানে কি, একটা তড়িৎ ক্ষেত্র, এই একটা তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্রটার মধ্যে আমি একটা ওই যে একটা আধান আমি নিলাম, একটা আধান হয়ে গেল কিন্তু এখানে, ঠিক আছে, একটা একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে, যে ফোর্সটা অনুভব করছে তার মধ্যে, তাকে হল ধনাত্মক রাখলে তাকে বলা হয় তোর প্রাবল্য। ঠিক আছে, এবং তার সে একটা কি ভেক্টর রাশি। এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, অর্থাৎ তার একটা মান আছে, তার একটা দিক আছে। এইবার তার মাত্রা ই যদি হয়, তার মাত্রা দেখো বলেছে একক কোন একটা তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক তড়িৎ আধান রাখলে সেটি যে বল অনুভব করে, মানে F/q, একক পরিমাণ তড়িৎ আধান রাখলে প্রথম যেটা আসে নিচে আসে কি, যে পরিমাণ বল অনুভব করছে F/q হবে। তাহলে F আমরা জানি mL/2, q = it, এবার উপরে নিয়ে এটার মাত্রা mL/3 I⁻⁻1 হবে। এটির ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক আছে। এসআই পদ্ধতিতে একক হলো V/m, কিন্তু একে N/c ও বলা হয়। তাদের মধ্যে সম্পর্কটা আসি, সিজিএস এসআই পদ্ধতিতে সম্পর্ক 1 N/c = 10⁵ ডিভাইডেড বাই 3 × 10⁹ ESU কুলম। এখানে আধানকে আমি
ইএসইউ কুলম্ব এনেছি, যেমন 1 কুলম্ব ইকুয়াল টু আমরা জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ কুলম্ব, এবং বল এফ ইকুয়াল টু আমরা জানি 1 এন 1 n ইকুয়াল টু 1n ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এখানে কাটাকাটি করে দেখা গেছে 3 টু দি 1/3 ইনটু 10 টু দি পাওয়ার 4, তাহলে 1 ইএসইউ প্রাবল্য হবে 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 n পার সি। তাহলে আমার মনে রাখতে হবে যে 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ কুলম্ব। এখন বলতে পারে 1/4 পাই এপসাইলন নট ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1/4 পাই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এবার তোমাকে বলতে পারে যে 1 ইএসইউ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 n পার কুলম্ব বলতে পারে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। বলেছে আহিত পরিবাহের নিকটতম কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে। ধরো একটা আহিত পরিবাহী, একটা পরিবাহী আছে কিউ, যেটা কিউ আধানে প্লাস কিউ আধানে আধান দেওয়া আছে তাদের মধ্যে। এবার তার মধ্যে কি আছে, ব্যাসার্ধ আছে আর ব্যাসার্ধের একটা আধান, তারই ধরো তার ব্যাস ধরো তার কাছে একটা বিন্দু হলো পি, ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে। মানে ওই বিন্দুটাতে আমি একটা ধনাত্মক আধান রাখলাম, কি পরিমাণ বল অনুভব করবে। ই ইকুয়াল টু আমরা জানি 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার, তাহলে কে ইন্টু এপসাইলন নট আর স্কয়ার, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার আমরা জেনেছি আগে, দেখো এই যে মানে তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কয়ার, এখান থেকে আছে কিউ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার ইনটু মানে ইনটু করে, তাহলে এখানে লাগিয়ে দেবো, কাটাকাটি করব, কাটাকাটি করে আসবে এই ফর্মটা। এটা কুলম্বের উপপাদ্য নামে পরিচিত। এবার কুলম্বের উপপাদ্যটা যদি বলে তোমাদের কুলম্বের উপপাদ্যটি কি, এখানে আমি আলাদা করে কোশ্চেন দিয়েছি। এই যে কুলম্বের উপপাদ্যটি কি, কুলম্বের উপপাদ্যটা লিখলে এটা লিখলে হবে না, লিখতে হবে কোন আহিত পরিবাহের নিকটস্থ কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ই ইকুয়াল টু 1/k ইনটু এপসাইলন নট ইনটু উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব। কুলম্বের মধ্যে ওই বিন্দুটার মানে কোন বিন্দুটার, পি বিন্দুটাতে যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে তার 1/k ইনটু এপসাইলন নট তো করতেই হবে, সঙ্গে ইনটু দিয়ে ওই পরিবাহীটা পি এর পরিবাহীটার কাছে যে পরিবাহীটা মানে আধান যুক্ত প্লাস কিউ আধান যুক্ত যে পরিবাহীটা আছে, ওই পরিবাহীটার তলমাত্রিক ঘনত্ব ইনটু করতে হবে। অর্থাৎ ফর্মটা আসবে এটা, ফর্মটা আসবে এটা হচ্ছে তার মান। এবার নেক্সট আমরা যাচ্ছি, কি বলেছে, তড়িৎ বলরেখা কাকে বলে। তড়িৎ বলরেখা বলো, ধরো কোন একটা ধনাত্মক আমি একটা আধান রেখেছি, এবার ধনাত্মক আধান, এটা ধনাত্মক আধান প্লাস, তাকে যদি রাখি, সেটা মানে অবিরাম গতিতে চারিদিকে ছড়িয়ে পড়বে, তার আধানের পরিমাণটা খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে। তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে তড়িৎ বলরেখা। এবার তার ধর্ম, তড়িৎ বলরেখা ধর্ম তোমরা চৌম্বক বলরেখা ধর্ম পড়েছো, একই রকম ভাবে রেখাগুলি পরস্পরে কখনো ছেদ করে না, এবং একে অপরকে, এখানে শুধু এটুকুই ডিফারেন্স যে চৌম্বক বলরেখাগুলি ছেদ করে, আর এখানে তারা লম্ব ভাবে ছেদ করে, 90 ডিগ্রি কোণে ছেদ করে একে অপরকে। কি করে সুষম তড়িৎ ক্ষেত্রে রেখাগুলি সুষম হয়, যেখানে ঘনত্ব বেশি হলে এখানে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ বেশি হবে, যেখানে ঘনত্ব কম এখানে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কম হবে, এটাই। এরপর এসেছে, এটা শেষ, এবার এসেছে তড়িৎ বলরেখার মানচিত্র অঙ্কন করো। একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান হতে পারে, একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধান, সম পরিমাণ বিপরীত আধান, সুষম তড়িৎ ক্ষেত্র। দেখো একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান দেওয়া হলো, একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধান, ধনাত্মক আধান চারিদিকে বিচরণ করে, তার আকর্ষণ করে। এবার বিপরীত আধান, এটা হচ্ছে সম আধান, আর এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এটা তোমরা ধারকত্ব চ্যাপ্টারের মধ্যে এটা প্রমাণ পাবে পরে, দুইটা পাত ধারক যদি ধরা হয়
1 2 করে তাহলে পাবে, কিন্তু এখন এটাই বুঝে রাখো, এখন আমরা আলোচনা করবো। বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা। বলরেখা, ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, মানে কিউ আধান আর দূরত্ব, এই যে একটা তড়িৎ ক্ষেত্র, এই যে একটা তড়িৎ ক্ষেত্র বলেছে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা আমি রাখলাম, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুর চতুর্দিগস্থ প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আর ব্যাসার্ধের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত, এগুলি তো সব লম্বভাবে অতিক্রান্ত, এগুলি সব 90 ডিগ্রি করছে, কিন্তু 90 ডিগ্রি করছে। তাহলে লম্বভাবে অতিক্রান্ত, লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সমান। কমপ্লিট। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা। এরপর আমরা আসি তড়িৎ দ্বিমেরু ও দ্বিমেরু ভ্রামক কাকে বলে, এটি কি ধরনের রাশি, এর একক ও মাত্রা, এর ভেক্টর রূপ। একদম ইজি। তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু সমপরিমাণ ও বিপরীত ধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে সংস্থাগুলো, সমপরিমাণ বিপরীত ধর্মী দুটি বিন্দু আধান, এই দুইটাই ধরো ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে, ক্ষুদ্র দূরত্ব কিন্তু এই যে দূরত্বটা ক্ষুদ্র দূরত্ব, ক্ষুদ্র ব্যবধানে যে সংস্থা একটা গঠন করছে, জলের অণু গঠন করছে, তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এবং দ্বিমেরু ভ্রামক তাহলে কি হবে, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ, ধরো H প্লাস, ধরো প্লাস কিউ, যে কোনো একটা, তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা বা এই যে দূরত্বটা, দূরত্বের যে গুণফল কে বলা হয় দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে দূরত্বটা আর এখানে হচ্ছে কিউর পরিমাণ, তাহলে এখানে দ্বিমেরু ভ্রামক কি হবে, P ইকুয়াল টু 2L P, দ্বিমেরু ভ্রামক ইকুয়াল টু Q ইনটু 2L, সরি এখানে হবে Q ইনটু 2L, Q ইনটু 2L, P ইকুয়াল টু 2L Q। ঠিক আছে, তাহলে এবং তার তাহলে 2L মানে মিটার, মিটার হবে 2L কিউ, 2L, L তো 2টা যে কনস্ট্যান্ট, L মানে মিটার সেন্টিমিটার, আর কিউ মানে আধান, ইএসইউ আধান বা কুলম, মাত্রা হবে আইটি, আইটি হচ্ছে কিউর আর এল হচ্ছে দৈর্ঘ্যের। শেষ, বের করে নিলাম, যে কোনো কিছু বের করা যায়। এইবার তিনটা ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে খুব সচরাচর আসে। একটি বিন্দু তড়িৎ আধানের ক্ষেত্র প্রাবল্যে, কোন একটি বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। কোন একটা বিন্দু আধান, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু আধানের জন্য, এই বিন্দু আধানটার জন্য তার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রাবল্য আছে, সিম্পল আমরা জানি 1/4πε কিউ বাই আর স্কয়ার, যেহেতু এখানে বিন্দু আধানটা বায়ু মাধ্যমে, কে ইনটু আর স্কয়ার 1/4πε, কে এর মান উঠে গেছে, কিউ বাই আর স্কয়ার, সরি এখানে ভুল হয়েছে, কিউ বাই আর স্কয়ার হবে, কিউ বাই আর স্কয়ার হয়ে গেল। এরপরের কোশ্চেনটা হলো, এটা শেষ, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত, খুব ভালো করে বুঝতে হবে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান, খুব ভালো করে বুঝতে হবে, বারবার বলছি। দেখো এখানে একটা আছে মাইনাস কিউ আধান, একটা আছে প্লাস কিউ আধান, দুইটার মধ্যে দূরত্ব আমি ধরবো 2L, এল ধরলে ক্যালকুলেশনে অসুবিধা হবে, যার জন্য আমি 2L ধরবো, তাহলে অর্ধেক হয়ে যাবে L L। এবার 2L ও তার থেকে অক্ষের উপর একটা অবস্থিত বিন্দু হলো P। এবার ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্বটা, এটা হলো আর। এবার আমি গুছিয়ে লিখতে হবে, অনেকগুলো কথা লিখতে হবে, যে প্লাস কিউ মাইনাস কিউ আধান, দূরত্ব 2L, অর্ধ দূরত্ব L, এবং ও থেকে পি বিন্দুর দূরত্ব আর, সবগুলো লিখতে হবে, না লিখলে তাতেও নাম্বার পাওয়া যায়।
তার লেখা থাকতে হবে। এগুলো আমি বোঝানোর জন্য শুধু দেখছি, তোমরা বইয়ে সবকিছু পেয়ে যাবে। এ বি ইকুয়াল টু 12 এবং আধান হলো কিউ, তাহলে পি আমরা জানি যে কিউ হলো আধান এবং দূরত্ব 12, 12 কিউ ইকুয়াল টু পি। এটা আমার পরে দরকার লাগে। এবার দেখো, আমি শর্টকাট লিখেছি, প্লাস কিউ আধান, এই যে প্লাস কিউ আধানের এই আধানটার জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য একবার এই আধানের জন্য বের করতে হবে, আরেকবার এই আধানের জন্য বের করতে হবে। প্রথমটা সময় মাইনাস ধরবে, পরেরটা সময় প্লাস ধরবে। তাহলে মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুতে, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, তাহলে কি হচ্ছে, ই ওয়ান ধরি, ইকুয়াল টু 1/4 পাই কে ইন্টু এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল। আর কেন হয়েছে, পুরোটা আর, প্লাস কিউ আধানের জন্য এতটুকু, তাহলে আর মাইনাস এল, তাহলে এই জায়গাটা কতটুকু, আর মাইনাস এল, আর মাইনাস এল, আর মাইনাস এল, তাহলে এই জায়গাটা হবে আর মাইনাস এল। তাহলে আমরা আর মাইনাস এল বলেছি, অবশ্যই এটা দেখতে হবে ডাইরেকশনটা, অবশ্যই তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ডাইরেকশন দিতে হবে যেহেতু এটা ভেক্টর রাশি। এখানে দেখো প্লাস আছে, আমি পি বিন্দু প্লাস দিলাম, প্লাস প্লাস রিপালশন হবে, তাহলে তার চিহ্নটা হবে এদিকে, মানে কোন দিকে, আমি নাম দেব এটাকে এই যে ও, এই যে পি, তাহলে এই ও পি বরাবর। মাইনাস কিউ আধানের জন্য দেখো সেম জিনিস করেছি, এখানে আর এতটুকু শেষ আর, তাহলে এল আরো আছে এতটুকু পর্যন্ত, আর প্লাস এল, মাইনাস কিউ আধানের জন্য আর প্লাস এল। তার লব্ধি প্রাবল্য কি হবে, লব্ধি প্রাবল্যটা দেখো এখানে প্লাস হবে না কিন্তু মাইনাস, কেন, কারণ তার ডাইরেকশনটা যদি একদিকে হতো, ডাইরেকশনটা যদি লব্ধি প্রাবল্য আমরা সবসময় জানি প্লাস, কিন্তু তার ডাইরেকশন যেহেতু একটা পজিটিভ, যে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, ডাইরেকশনটা হবে এইদিকে, ডাইরেকশনটা হবে এদিকে, তাহলে ডাইরেকশনটা যদি এদিকে হয় এদিকে লিখতেই হবে, না হলে কাট নাম্বার কিন্তু বাদ চলে যাবে। তাহলে এখানে ডাইরেকশনটা যে উল্টো, তাহলে ই ওয়ান আছে, ইউ ওয়ান মাইনাস ই টু কেন, ই টু মাইনাস ই ওয়ান নয় কেন, দেখো নিচের ছোট সংখ্যা যদি থাকে কাটাকাটি করলে উপরে কাটাকাটি করে, ধরো 10কে 2 দিয়ে ভাগ করলে তাহলে আসবে 5, 10কে 5 দিয়ে ভাগ করলে তাহলে আসবে 2, এখানে 5 বড় না 2 বড়, 5 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে নিচে 2 থাকতে হবে, তাহলে আর মাইনাস এল করলেই তো ছোট সংখ্যা দিয়ে উপরটা ভাগ করলে আমি ধরে নেবো একটা বড় সংখ্যা আসবে, কিন্তু এখানে যেহেতু বড় আর প্লাস এল বড় হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ভাগফল হয়ে এখানে ছোট সংখ্যা হবে নিশ্চয়ই এটা থেকে, তার জন্য ই ওয়ান মাইনাস ই টু করেছি। এখানে আমি, সবাই পারো, আমার থেকে তোমরা ভালো পারো। এখানে দেখো, এখানে আর মাইনাস এল আর প্লাস এল, এখানে করলাম আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, তো 4r/l আসবে, 4r/l। এখান থেকে দেখো 2 যাবে, এল যাবে, কিউ যাবে, এখান থেকে 2 যাবে, 4 থেকে 2 যাবে, এল যাবে, কিউ যাবে, হয়ে যাবে পি, তাহলে এখান থেকে 2 থাকবে একটা, আর 2 পি আর 4πε0 কে আর স্কোয়ার এল স্কোয়ার। এখন যদি আর এর মান খুব 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 বড় হয় এল থেকে, তাহলে আর স্কোয়ারের মানও এল স্কোয়ার থেকে খুব 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 বেশি বড় হবে, তবে আর স্কোয়ারের তুলনায় এল স্কোয়ারকে উপেক্ষা করা যেতে পারে, তখন সমীকরণটি হবে, এই সমীকরণটি হবে এটা, 1/4πε0 2p/r³। কিভাবে হলো, ওই যে আর স্কোয়ার স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এখানে আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 হয়ে গেলে এখানে আর একটা আর গন, তাহলে এখানে আর কিউব হয়ে যাবে, শেষ কমপ্লিট। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর দুইটা কোশ্চেন ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে আসবে বাকি কোশ্চেন গুলো, চ্যাপ্টারটা বড় আছে তার জন্য সময় লাগবে। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে, আগেরটা ছিল কি অক্ষের উপর, এখনেরটা কি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত ক্ষেত্র প্রবলের মান নির্ণয়। দেখো এখানে দেখো তোমরা, দেখো এখানে 12 কিউ আগেরটার মধ্যেই ধরেছে, 12 কিউ 12 সবকিছু ধরবো আমরা, মাইনাস কিউ প্লাস কিউ ধরবো, ধরে তার মধ্যে দূরত্বটা দেব, দূরত্বটা কি দেব 12 দেব। এবার এটা এখানে ছিল, এবার এটা সমদ্বিখণ্ডক যেহেতু ও বিন্দু থেকে এই যে এখানে চলে গেছে, তাহলে এখানে কি হয়েছে, এখান থেকে এখানে দূরত্ব কিন্তু আর একই রয়েছে, এপি একটা দূরত্ব,
আর বিপি আরেকটা দূরত্ব। এখন এই প্লাস কিউ আধানের জন্য মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে নির্ণয় করতে হবে। একই রকম ভাবে আমি ই1 করব, একই রকম ভাবে ই2 করব। মধ্যবর্তী দূরত্ব এখন কি হবে, বিপি, আর এটার জন্য হবে এপি। দেখো একই রকম করেছে। এবার যেহেতু এবার দেখো তার ডাইরেকশনটা কি, এখানে প্লাস প্লাস, তাহলে এটার ডাইরেকশন হবে এদিকে, ডাইরেকশন হবে এদিকে, আরেকটা ডাইরেকশন হবে এদিকে। যেহেতু তার একটা কোণ সৃষ্টি করে, এটার একটা কি সাইন অরবিটাল থাকবে, কস থাকবে। আমরা জেনেছি ক্লাস 11 যে তার দুইটা সাইন, তো একটা যেটা কোণ করে থাকবে তা থাকবে ভূমির দিকে ই1 কস থিটার দিকে, আরটা যাবে সাইন থিটা লম্ব। তাহলে ই1 সাইন থিটা, ই1 কস থিটা। এবার নিচেরটার জন্য আসো, নিচেরটার জন্য হবে এই দেখো ই2 সাইন থিটা আর ই2 কস থিটা, ই2 কস থিটা। তাহলে ই1 সাইন থিটা, ই2 সাইন থিটা বিপরীত, ঠিক আছে? বিপরীতের জন্য একে অপরকে কি করবে, প্রশমিত করে। তাহলে এখানে কি হবে, ই1 কস থিটা ই2 কস থিটা হয়ে যাবে। এখানে দেখো ই ইকুয়াল টু ই1 কস থিটা ই2 কস থিটা, তখন ই1 ই2 একই হয়ে যাবে। তাহলে 2 ই1 কস থিটা, 2 থাকবে 1/4 2টা উপরে থাকবে, তাহলে 2 কস থিটার জন্য কস থিটা থাকবে। ই1 টা কি হবে আমরা জেনেছি, দেখো ই1 1/4 পাই কে ইনটু এপসিলন কিউ বাই বিপি তার হোল স্কয়ার, এটা লিখতে হবে এখানে বিপি স্কয়ার। তোমরা জানো যে বিপি স্কয়ার মানে এটা কি, এটা হচ্ছে থিটা, তাহলে এটা লম্ব, এর যে আরটা হচ্ছে লম্ব, আর এখানে হচ্ছে এল, এখানে কিন্তু এল, এটা হচ্ছে এল। তাহলে এল হলে তাহলে আর স্কয়ার প্লাস এল স্কয়ার, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে ভূমি স্কয়ার করেছে আর স্কয়ার এল স্কয়ার, বুঝেছো? ভূমি স্কয়ার এল স্কয়ার অর্ধেক করে। এবার এখানে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এল আর অতিভুজ হচ্ছে রুট আন্ডার ভূমি, পিথাগোরাস সূত্র অনুযায়ী রুট আন্ডার এল স্কয়ার আর ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে দেখো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করেছে, তার জন্য এখানে কাটাকাটি করো, এই যে রুটটা, রুটটা হয়ে যায় হাফ। এখানে দেখো এটার উপর কিছু নেই মানে 1, আর এখানে এখানে কি আছে, এখানে এখানে আছে রুট, রুট মানে হচ্ছে হাফ। হাফ হলে হাফ 1 প্লাস কি হয়ে যাবে হাফ, হাফ করলে কি হবে 1 প্লাস হাফ করলে এখানে যে 3/2, ওই দেখো উপরে 3/2 হয়ে গেছে, 3/2 হয়ে গেছে। এখন এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু যদি আর এর মান এল থেকে খুব বেশি হয়, আর স্কয়ারের মান এল স্কয়ার থেকে বেশি হয়, তখন ওই এল স্কয়ার বাদ চলে যাবে, 2 2 কাটা, তাহলে আর টু দি পাওয়ার 3 হয়ে যাবে। এবং এখানে পি দেখো, এখানে পি কি হবে এসেছে দেখো তো, পি এসেছে এখানে 2, এখানে কিউ, আর এখানে হচ্ছে এল, 2l কিউ ইকুয়াল টু পি, এখানে পি এসেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, খুব বলতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বাড়িতে প্র্যাকটিস করবে লিখে, তাহলে পড়লে কিছুদিন পর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, লিখে নিলে ভালো। আরেকটা কোশ্চেন, যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান। দেখো একটা বল ক্রিয়া করে কোনো একটা দিকে, একটা বল ক্রিয়া করে কোনো একটা দিকে, ঠিক আছে? একটা বল ক্রিয়া করে কোনো একটা দিকে, কিন্তু টর্ক ক্রিয়া করে যখন কোনো একটা বস্তু কিছুর সঙ্গে কোনো একটা কোণ করে থাকে, দেখো কোণ করে আছে, ঠিক আছে? কোণ করে আছে কিন্তু, তাহলে এখানে দেখো এখানে বলটা ক্রিয়া করছে এইদিকে, ক্রিয়া করছে তো, এদিকে বলটা ক্রিয়া করছে, এটার জন্য এদিকে বলটা ক্রিয়া করছে। কিন্তু কোণ করে থাকা এখানে টর্ক ক্রিয়া করে, এটা ঘড়ির কাঁটার ঘুরে। তাহলে এখানে দেখো মাইনাস কিউই প্লাস কিউই প্লাস আধান প্লাস কিউ মাইনাস কিউ, বল কিউই, কিন্তু তাদের মধ্যে কোণ করে থাকে, তাহলে তাদের লম্ব দূরত্ব এটার মান কি 2l, এটার মান হলো 2l। এবার এটা হচ্ছে লম্ব, মানে লম্ব দূরত্বটা কি হবে সাইন নিয়ে হবে, তো 2l সাইন থিটা, ঠিক আছে? আমরা জানি যে টর্ক, টর্ক মানে এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মতো নয়, টর্ক হচ্ছে বল ইনটু দূরত্ব, টর্ক হলো বল ইনটু দূরত্ব, বল হচ্ছে কিউই, হুম, কার্য, কার্য এগুলো বল ইনটু সরণ। তাহলে টর্ক হচ্ছে একটা কার্য, কত পরিমাণ কার্য করবে থিটা ডিগ্রি থেকে এটাকে এরকম ভাবে করতে, যাতে ই এর সমান হয়, যাতে এরকম হয়, যে তাহলে তার কার্য করতে হবে, তার জন্য একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। দেখো সমান্তরাল বিপরীতমুখী বল দ্বন্দ্ব সৃষ্টি হয়, দুই একই প্রকার বল যেহেতু দুই দিকে কাজ করে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তার জন্য এখানে এসেছে
মানে বল ইন্টু সরণ লম্ব দূরত্বটা, তাহলে 2l sin থিটা ইন্টু কিউই, তাহলে কিউ 2l কিউ ইকুয়াল টু পি, তাহলে পি ই sin থিটা হবে অ্যান্সার। এখন তার যদি টর্কের মান দিতে হয় টাও, এই যে চিহ্নটা এটার নাম হচ্ছে টাও, টাও ভেক্টর পি ভেক্টর ক্রস বি ই ভেক্টর, কেন? কারণ সাইন থিটা আমরা জানি ক্রস প্রোডাক্ট, তাহলে এখানে হবে ক্রস প্রোডাক্ট, যেহেতু এখানে পি ক্রস ই ভেক্টর, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। আজকের পার্টটা এখানে শেষ করছি, দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, এবং তৃতীয় পার্টে নিউমারিক্যাল থাকবে, দ্বিতীয় পার্টে হর্ষ শুদ্ধ সবটা বুঝিয়ে দেব, এবং তৃতীয় পার্টে নিউমারিক্যালস গুলো আসবে। আমার সঙ্গে সঙ্গে চলতে থাকো। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, এখন তোমরা চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। ধন্যবাদ।